রাজধানীতে শিক্ষার্থী নাজিম হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ব্লগে লেখালেখি করতো এবং উনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। আমার মনে হয় যে এই কাজ জামাত শিবির করেছে। ধর্মের বিরুদ্ধে উনি কিছু লেখেন নাই আমার জানা মতে। এখন হয়তো বা উনার হত্যার পরে মানুষ এটাকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার কোনো শত্রু ছিল না দাবি স্বজনের, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। আমরা গ্রামে তো কোনো থানার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, আর গ্রামে থানার প্রতি কেউ অভিযোগও নাই। ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে ওখানে, গোষ্ঠীয় সেন্টিমেন্টের কারণে তাকে হত্যা করে থাকতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছেন রঞ্জন শুভ্র এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনু হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশের বাধা। 25 এপ্রিল অর্ধ দিবস হরতালের ডাক। পানামা পেপারসে ফাঁস হওয়া নথিতে এবার মিলল কর ফাঁকি দেয়া আরো 9 বাংলাদেশির নাম। যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, অভিযুক্তদের তলব করবে দুদক। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সার্ক ফুড ব্যাংক বাস্তবায়নের আহ্বান। এবং দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে অনেকেই এখন বিদেশমুখী। বিপুল অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে। স্বাস্থ্যসেবায় তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমের খুনিদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। দুপুরে বিক্ষোভের এক পর্যায়ে ক্যাম্পাসের সামনের রাস্তা প্রায় 2 ঘন্টার জন্য অচল করে দেয় তারা। এদিকে নাজিম হত্যার সূত্রপাত সিলেট থেকে হয়েছে বলে মনে করছে পুলিশ। নাজিমের ফেসবুকে তার বিভিন্ন পোস্ট দেখে পুলিশ মনে করছে সেগুলো তাকে খুনিদের টার্গেটে পরিণত করতে পারে। দুপুর 12টার দিকে সহপাঠী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসের সামনের রাস্তা অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে নাজিমউদ্দিন হত্যার বিচারের দাবিতে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। ফেসবুক কিংবা ব্লগে লেখালেখি নাকি ব্যক্তিগত কোনো কারণে খুন হলেন আইন বিভাগের এলএলএম নৈশ কোর্সের শিক্ষার্থী নাজিম, সে প্রশ্নে বিক্ষোভকারীদের নানা মত। তবে এ বিষয়ে সবাই একমত যে প্রশাসন তাদের সহপাঠীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আর তাই খুনিদের গ্রেফতারের পাশাপাশি তারা চাইলেন এর প্রতিকারও। একটা সাধারণ মানুষের উপর এভাবে হত্যা করা সম্ভব না যদি তার উপর অনেক আগে থেকে কোনো প্রকার আক্রোশ না থাকতো। উনি লেখালেখি করতেন, কিন্তু ধর্মীয় অথবা ইসলাম ধর্ম সম্পর্কিত উনার ধর্মের বিরুদ্ধে উনি কিছু লেখেন নাই আমার জানা মতে। এখন হয়তো বা উনার হত্যার পরে মানুষ এটাকে বিভ্রান্তি ছড়াচ্ছে। হয়তো বা এটার ভিন্ন খাতে পরিচালিত করার জন্য অনেকে অনেক কথা বলছে। ভাই ব্লগে লেখালেখি করতো এবং উনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। আমার মনে হয় যে এই কাজ জামাত শিবির করেছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করার পর 3 মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাজিম। ফেসবুক আইডিতে যুদ্ধাপরাধ ও ধর্মান্ধতার বিরুদ্ধে তার অবস্থানের নজির মেলে, যদিও সেসব পোস্টের পাঠক খুব বেশি থাকার প্রমাণ মেলে না। এসব লেখালেখির জেরে কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে মনে করছে পুলিশ। সূত্রপাত আমাদের কাছে মনে হচ্ছে যে সেটা সিলেট থেকেই, যারা হত্যা করেছে তাকে তারা সিলেট থেকেই তাকে টার্গেট করেছে। কি কারণে হত্যাকাণ্ডটা ঘটলো এটি নিয়ে আমরা নানামুখী তথ্য আমাদের কাছে এসেছে। আমরা তথ্যগুলো অ্যানালাইসিস করছি। এর মধ্যে তার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে ওখানে, আবার তার ফেসবুক আইডি সার্চ করে আমরা যে ধরনের স্ট্যাটাস এবং যে ধরনের কমেন্টস পেয়েছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে তার কোনো গোষ্ঠী তার গোষ্ঠীয় সেন্টিমেন্টের কারণে তাকে হত্যা করে থাকতে পারে। নাজিম হত্যার বিচারের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করবে তার সহপাঠীরা। আর শনিবারের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে রোববার ধর্মঘট পালনের হুমকিও দিয়েছে তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিহত নাজিমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানী বাজারের ভরাউট গ্রামে এখন শুধুই আহাজারি। মৃত্যুর খবর জানার পর আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন আত্মীয় স্বজনরা।
তাদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকাতুর পুরো পরিবার। এদিকে স্বজনদের দাবি, পারিবারিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে এলাকায় নাজিমের কোনো শত্রু নেই। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। খুব ভালো একটা মানুষ ছিল, এক কথায় যে ওর মতো মানুষ খুঁজে বের করা অনেক সাধ্য। অনেক ভালো ছাত্র ছিল, ভদ্র বিনয়ী ছিল। আমরা গ্রামে তো কোনো তার নাই, বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, আর গ্রামে তার প্রতি কেউ নাই। যে কারণে আমার ভাইকে যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই। 24 এপ্রিলের মধ্যে তনু হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা না নিলে 25 এপ্রিল সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। সকালে তনু হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বের হওয়া মিছিল দোয়েল চত্বরে গেলে সেখানে বাধা দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন। পরে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশি ব্যারিকেডের মুখে রাস্তায় সমাবেশ করেন নেতাকর্মীরা। সরকার তনু হত্যাকারীদের গ্রেপ্তারে গড়িমসি করছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এবং পুলিশি বাধার প্রতিবাদে 25 এপ্রিল সারা দেশে আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই ঘেরাও কর্মসূচি পালন করতে দেয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। আমরা সেই জীবন দিতে প্রস্তুত, কিন্তু সোহাগী জানান তরুণ সেই হত্যা, সেই ধর্ষণের সাথে কারা যুক্ত সেটাকে আমরা উন্মোচন করবই করব। যদি 24 তারিখের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার না করা হয়, আমরা আগামী 25 এপ্রিল সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, রাস্তা যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, জনজীবনের যেন বিপর্যয় না ঘটে, বিপর্যস্ত যেন না হয়, আমরা তাদেরকে বাধা দিয়েছি। তারা এখানে হাইকোর্টের এখানে এসে আমরা তাদেরকে বাধা দিতে ধস্তাধস্তির ঘটনা ঘটে আমরা আমাদের পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। এখানে তারা আমাদের বাধা পেয়ে তারা ফিরে চলে যায়। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ কারণে দুপুর 3টার পরে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। তবে হল ছাড়তে ছাত্রীদেরকে আগামীকাল সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হঠাৎ করে এমন সিদ্ধান্তে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 29শে মার্চ শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোহাম্মদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে শনিবার থেকে তারা লাগাতার ক্লাস বর্জন শুরু করে। প্রতিদিনের মতো আজও তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের বিকাল 3টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে দেয়। আমাদেরকে জোর করতেছে যে হল ছাড়ার জন্য, এবং ইতিমধ্যে আমাদের হলে পাওয়ার এবং বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে। আমরা তো বুঝতেছি না যে আমরা এরকম শান্তিপূর্ণ আন্দোলন করছি, কেন আমাদের এরকম করা হলো। ইতিপূর্বে রাস্তায় ছাত্ররা নেমে গাড়ি ভাঙচুর করছে, অন্য কোনো আইন শৃঙ্খলা অবনতি হতে পারে আশঙ্কায় পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে শিক্ষার্থীদের 3 দফার মধ্যে 2 দফা মেনে নেওয়া হয়েছে। কেন পদত্যাগ চাচ্ছে সেগুলি মিলাইয়ে একটা তদন্ত করবে, তদন্ত করে যারা এই ব্যাপারে জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে চরম ভোগান্তি পড়তে হয় শিক্ষার্থীদেরকে। এটা আমাদের নোটিশ দিয়ে জানানো উচিত ছিল। এখন হঠাৎ করে যাব, অনেকের টাকা পয়সার সমস্যা থাকতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। শহরে যাচ্ছি কিন্তু টিকিট পাবো কিনা এটা আমাদের একটা সবসময় একটা সন্দেহের মধ্যে আমরা আছি। তবে শিক্ষার্থীরা হল ত্যাগের পরপরই বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন অপ্রীতিকর ঘটনাতে তারা শিক্ষার্থীদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। চট্টগ্রামের চুয়েট ক্যাম্পাস থেকে কমল দে, সময় সংবাদ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে সার্কভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর কৃষি মন্ত্রীদের সম্মেলনে এই আহ্বান জানান তিনি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য সার্ক ফুড ব্যাংক ও সিড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অন্যতম সংস্থা হিসেবে কাজ করে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক। প্রতিবেশী দেশগুলোর নানান বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে প্রতিষ্ঠার পর থেকেই উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে আঞ্চলিক এই সংস্থাটি। এবার রাজধানী ঢাকায় বসেছে সদস্য দেশগুলোর কৃষিমন্ত্রীদের সম্মেলন, যেখানে কৃষি খাতে আগামীতে করণীয় ঠিক করতে প্রতিনিধিরা গ্রহণ করবেন কৌশলগত পরিকল্পনা। বৃহস্পতিবার ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ও ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সার্ক গড়ে তুলতে প্রয়োজন সবার যৌথ সহযোগিতা। বাংলাদেশ সবসময় আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে থাকে এবং আমি মনে করি যে দক্ষিণ এশিয়ার আমাদের দেশগুলি আমরা সবাই মিলে যদি কাজ করি, কারণ আমাদের সমস্যাগুলি প্রায় একই রকম। দারিদ্র্য হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু, কাজে সেই দারিদ্র্যকে মোকাবেলা করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করা একান্তভাবে প্রয়োজন। এ সময় প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি এড়াতে ফুড ব্যাংক ও বীজ ব্যাংক প্রস্তুত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় সিডেরও অভাব হতে পারে, আবার আমাদের খাদ্যের অভাব হতে পারে, কিন্তু আমরা এক দেশ অপর দেশকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যেন সহযোগিতার হাত বাড়াতে পারি, তার জন্য যৌথ উদ্যোগ আমাদের নেওয়া একান্তভাবে প্রয়োজন। যে কারণে আমাদের সার্ক সিড ব্যাংক যেমন করা উচিত, সার্ক ফুড ব্যাংকও অত্যন্ত জরুরি। এছাড়াও ওই সম্মেলনে স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে আরো গভীরভাবে সহযোগিতার হাত বাড়ানোরও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। কোনো মানুষ যেন অনাহারে না থাকে, অপুষ্টিতে না ভোগে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রিজার্ভের চুরি যাওয়া অর্থ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে, জানালেন ফিলিপিন্স রাষ্ট্রদূত। চীনা হ্যাকারদের জড়িত থাকার অভিযোগ নাকচ। মোসেক ফনসেকার ফাঁস হওয়া নথিতে কর ফাঁকিতে অভিযুক্ত বাংলাদেশিদের দুর্নীতি দমন কমিশনে তলব করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। তদন্তের স্বার্থে প্রয়োজনে বিদেশ থেকে তথ্য আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর এ ধরনের কোম্পানিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থার নেতারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত আরও 9 বাংলাদেশির নাম পাওয়া গেছে। এ নিয়ে দেশের মোট 32 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাওয়া গেল। অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছে দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। আমাদের যে আইনি কাঠামো আছে সেই অনুযায়ী কিন্তু সরকারের অনুমতি ছাড়া, লিগ্যাল প্রসেস ছাড়া কিন্তু সেটা সম্ভব না। যেটা হয়ে থাকতে পারে মিস ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে লগ্নি করা, বিদেশে কোনো ব্যাংকে, হয়তো সুইস ব্যাংকে, সিঙ্গাপুরের ব্যাংকে, হংকং ব্যাংকে জমা রাখা। আমাদের মূল বক্তব্যটাই থাকে যা কিছুই হোক সেটা স্বচ্ছভাবে হোক। আমাদের কথা হচ্ছে যে দুর্নীতি বন্ধ করতে হলে, এই ধরনের অর্থ সম্পদের অপব্যবহার বন্ধ করতে হলে আইন অনুযায়ী এই মানুষগুলির বিরুদ্ধে একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা দরকার। ফাঁস হওয়া নথি অনুযায়ী কাজী জাফরুল্লাহ, তার স্ত্রী নীলুফার জাফরুল্লাহ, ASM মহিউদ্দিন মোনেম, সৈয়দা সামিনা মির্জা ছাড়াও BBTL নামে নতুন একটি কোম্পানিরও নাম রয়েছে এই তালিকায়। এদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে গঠিত হয়েছে দুদকের 3 সদস্যের একটি দল। ইতিমধ্যে আমরা একটা অনুসন্ধান নথি খুলে ফেলেছি। আমরা এই বিষয়টার সাথে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে NBR এর একটা সম্পৃক্ততা পাই। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথ্য চাইবেন কিনা। অনুসন্ধানের প্রয়োজনে সব জায়গা থেকে তথ্য আনা হবে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স যেটা আছে, পারস্পরিক আইনি সহায়তা, এটা আমরা কামনা করব। তদন্তের প্রয়োজনে বিদেশ থেকে তথ্য আনার বিষয়ে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ ব্যাংকে যদি তারা সন্তুষ্ট না করতে পারে জবাব দিয়ে, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন তাদের ডাকতে পারে। সেখানে যদি তারা সদুত্তর না দিতে পারে, দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে ওই বিদেশি রাষ্ট্রের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারে যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কিভাবে গেছে ইত্যাদি। পানামা পেপারসের তথ্য অনুযায়ী বিশ্বের 200টিরও বেশি দেশের গ্রাহক 2,14,488টি অফশোর কোম্পানি স্থাপন করে কর ফাঁকি দিয়ে ব্যবসা করছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপিন্স সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশকে ফিরিয়ে দিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
দেশটির সরকার ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সাথে আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। পাশাপাশি সিনেটের কার্যক্রম ও সিনেট সদস্যদের বিশেষভাবে ধন্যবাদও জানান জন গোমেজ। ফিলিপাইনের সংবাদ মাধ্যম ANC-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ফিলিপাইনের চলমান সিনেট তদন্ত কার্যক্রমের উপর বাংলাদেশ সরকারের যথেষ্ট আস্থা রয়েছে। অর্থ পাচারের এই ঘটনাকে সিনেট বেশ গুরুত্বের সাথে নিয়েছে। এজন্য আমরা সিনেটরদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সিনেটর উসমেনা, তেওফিস্তো ও রেক্টো আমাদের এই ঘটনায় বেশ সাহায্য করেছেন, যা অব্যাহত থাকলে পাচার হয়ে যাওয়া পুরো অর্থই আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ ফেরত পাবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় চীনা হ্যাকারদের জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে বেইজিং। জোরালো প্রমাণ ছাড়া ধারণার উপর ভিত্তি করে এমন বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং। বুধবার দেশটির নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বলেন তিনি। সাইবার হামলা ও হ্যাকিং এর বিরুদ্ধে চীনের অবস্থান সুসংহত বলেও জানান লু ক্যাং। এ সপ্তাহে ফিলিপিন্স এক শুনানিতে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় চীনা হ্যাকাররা জড়িত থাকতে পারে বলে অভিযোগ তোলা হয়। ঘরোয়া ক্রিকেটের খবর। ক্লাবগুলো সিসিডিএম এর প্রস্তাবিত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি নয়। তাই প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতেও ক্রিকেটাররা পারিশ্রমিকের পুরো অর্থ বুঝে পাবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সাকিব মুস্তাফিজকে প্লেয়ার বাই চয়েসে রাখা হবে কিনা, শাহাদাত হোসেন রাজীবকে লিগ খেলার অনুমতি দেওয়া হবে কিনা, শনিবার সিসিডিএম এর সভায় এমন বিভিন্ন বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাংক গ্যারান্টির কিছু জটিলতা আছে, কিছু ক্লাবের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিতে পারবেন না, কারণ জানেন অনেকে আপনার এটা ফেয়ারওয়েল টাইপের কিছু ক্লাব আছে, যারা স্পোর্টিং ক্লাব আছে, তাদের তো মানে আপনার ব্যাংক গ্যারান্টি তাদের দেওয়ার মতো অ্যাবিলিটি বা তারা ওই প্রসিডিউর দিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ব্যাংক গ্যারান্টির অল্টারনেটিভ হিসাবে একটা পোস্ট-ডেটেড চেক বা মনিটরিং করছে একটা আপনার যে ব্যাপারটা আছে সেটা রাখার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আইকন আপনি A+ আপনি জানেন যে এটা আপনার রিটেনের বাইরে থাকবে, তাহলে ওপেন লটারি হবে। সেই ক্ষেত্রে যাতে কোনো টিম যাতে এখানে একটা প্লেয়ার নিয়ে যাতে কোনো সাফার না হয় সেটা দেখা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেই প্লেয়ারও যাতে কোনো চাপে না থাকে যে আমি সেই টিমে গেলাম, সেই টিমে কোনো সার্ভিস দিতে পারলাম না, তো এটা তো সেই প্লেয়ারের জন্য খারাপ, আর সেই টিমকেও আমরা সাফার করলাম। এখন সাজিদরাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট, আরও আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। চট্টগ্রামের বাঁশখালী থেকে কয়লা বিদ্যুৎ নির্মাণ প্রকল্প অন্য কোথাও সরিয়ে নিতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠানকে সহায়তা করবে সরকার, কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। দুপুরে বিদ্যুৎ ভবনে জাইকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্রটা একটা প্রাইভেট সেক্টরে, তাদের জমিতে তারা বিদ্যুৎ বানাবেন, আমরা তার কাছ থেকে বিদ্যুৎ কিনব। ওনারা যদি ওখানে বিদ্যুৎ না বানাতে চান, অন্য জায়গায় চান, তাহলে আমাদের কাছে অ্যাপ্লাই করলে হয়তো আমরা সেটা চিন্তা ভাবনা করবো। আবার প্রশাসন যেহেতু একটা তদন্ত কমিটি করেছেন, সুতরাং তারা যেহেতু তদন্ত করছেন সে বিষয়টা তারা দেখছেন। আমরা চিন্তা করছি এর মধ্যেই আজকে এটার সিদ্ধান্ত হয়েছে যে আমরা যে প্রাইভেট সেক্টর থেকে তারা পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছিল তাদের মুখে কিছু শোনা, এবং অবশ্যই আমাদের ওখানকার যে চিটাগাংয়ের পাওয়ার ডিভিশনের লোকজন আছেন তারা অলরেডি ওখানকার লোকাল মতামত নিয়েছেন। এই জায়গাটায় আমরা এতটুকুই রাখতে চাই। সন্ধ্যার সময় আরও থাকছে। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। নির্বাচিত হলে জাতীয় ফুটবল দলকে ঢেলে সাজানোর ঘোষণা। রাজধানীর আবাসিক এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অনুমোদিত বা অনুমোদনহীন সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী 6 মাসের মধ্যে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সময়সীমার মধ্যে সরে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আবাসিক এলাকায় কমার্শিয়াল লাইসেন্স যদি কেউ দিয়ে থাকে সে বেআইনি কাজ করছে, যে নিয়ে থাকে সেও বেআইনি কাজ করছে, কাজে বেআইনি কাজ তো করতে দেওয়া যাবে না। আমরা 6 মাস সময় দিচ্ছি এইগুলো লাইসেন্স বাতিল করার জন্য এবং প্রতিষ্ঠানগুলো তুলে নেওয়ার জন্য।
6টা মাস সময়ের পরেই অ্যাকশনের প্রশ্ন আসবে। বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করেছে এক শ্রেণীর মানুষ। বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। এতে চিকিৎসা খাতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে। অনেকের অভিযোগ, চিকিৎসা সেবায় নিয়োজিত দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবাতেও আমূল পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক রোগ নির্ণয় সরঞ্জাম। হাসপাতালগুলোর চাকচিক্য বেড়েছে লক্ষণীয়ভাবে। একটা সময় ছিল যখন অজানা নানা রোগ নির্ণয়ের জন্য দেশের বাইরে পাড়ি জমাতেন এক শ্রেণীর মানুষ। অন্যদিকে সুচিকিৎসা নিশ্চিতের জন্য সমাজের বিত্তবানদের সবসময়ের পছন্দই ছিল বিদেশ। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। দেশের অভ্যন্তরীণ চিকিৎসা সেবার প্রতি অনাস্থা এখন মধ্যবিত্ত শ্রেণীর। দেশের মধ্যেই 20 লাখ টাকা ব্যয় করেও মানসম্মত চিকিৎসা না পেয়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছিলেন এই ভুক্তভোগী। আমাদের নাম করা যেসব হসপিটালগুলো আছে এগুলোকে আমি বলি যে 2 স্টার 3 স্টার হোটেল। আর ব্যাঙ্গালোরে যাওয়ার পর তাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা যে হ্যাঁ সার্জারি করো, কোনো ভয় নাই, তুমি ঠিক হয়ে যাবা। একই অভিযোগ পুরনো ঢাকার এই গৃহিণীর। মূলত চিকিৎসা সেবায় অতিরিক্ত ব্যয়ের পরও রোগ নির্ণয় ব্যর্থতা, চিকিৎসকদের দক্ষতার অভাব এবং নিম্নমুখী সফলতার হারের কথা জানান তিনি। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে করে আমি ব্লাড ভরলাম, কিন্তু আমাকে রোগের নাম বলা হচ্ছে না। 3 মাস আমার ছেলের ব্লাড ভরলাম। কলকাতা যাওয়ার পরে আমার ছেলের ব্লাড টেস্ট করলো, করে বলল যে আপনার ছেলের তো টিবি রোগ হয়েছে। তো এই কথাটা আমাকে বাংলাদেশ বলেনি কেন? আর এই কারণগুলোর ফলেই প্রতি বছর চিকিৎসা সেবার বাজার হারাচ্ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। প্রাইভেট সেক্টরে কিছু হাসপাতাল গড়ে উঠেছে যেগুলো হোটেলের মানের দিক থেকে, সেবার মানের দিক থেকে তারা হয়তো অনেক উন্নতি করেছে, কিন্তু যখন আমরা দেখি যে তাদের সেই ফিটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগামহীন ফি। এদিকে এ বিষয়ে ভিন্নমত স্বাস্থ্য অধিদপ্তরের। সাধারণ মানুষের যে স্বাস্থ্যের চাহিদা সেটারও কিন্তু আগের চেয়ে তাদের চাহিদা বেড়ে গেছে এবং আমাদের আশেপাশের অনেক দেশ তারা আজকাল মেডিকেল ট্যুরিজম নামে একটা নতুন কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন অনলাইনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতে চিকিৎসার জন্য প্রতি বছর 3 থেকে 4 লাখ অধিবাসী সীমানা অতিক্রম করছেন। এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও চিকিৎসার জন্য যাচ্ছেন তারা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মানহানি মামলা থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার পাটিয়ালা হাউস আদালতে উপস্থিত হন কেজরিওয়াল। মামলার শুনানির সময় তার আইনজীবী মুখ্যমন্ত্রীর জামিন চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। এ সময় অরুণ জেটলিও আদালতে উপস্থিত ছিলেন। এদিকে এই মামলার শুনানিকে কেন্দ্র করে পাটিয়ালা হাউস আদালতের সামনে এএপি ও বিজেপি সমর্থকরা জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দলের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গত ডিসেম্বরে কেজরিওয়াল ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে দিল্লির মুখ্যমন্ত্রী সহ এএপির 6 নেতার বিরুদ্ধে 10 কোটি রুপির মানহানির মামলা করেন অরুণ জেটলি। ফুটবল বাঁচাও কমিটির আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হলে জাতীয় ফুটবল দলকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন তিনি। এএফসি ফিফার টাকা নিজে কাজের ব্যবহার করি। তারা বলেছে যদি আপনারা কেউ আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ এবং বিদেশে বের করতে পারেন যেইখানে আমি এএফসি বা ফিফার টাকা ট্রান্সফার করেছি, তাহলে আপনারা যে শাস্তি আমাকে দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে নিব। যদি না পারেন আপনারা মিডিয়াতে দাঁড়িয়ে ক্ষমা চাবেন যে কথা বলেছেন। মাই ন্যাশনাল টিম হ্যাজ ডান ভেরি ব্যাড। আমরা যদি ফেরত আসতে পারি, ইফ উই ওয়িন দ্য ইলেকশন টু কাম ব্যাক, we will change our policy of the national team. সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে শিক্ষার্থী নাজিম হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। তার কোনো শত্রু ছিল না দাবি স্বজনের, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। তনু হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশের বাধা। 25 এপ্রিল অর্ধদিবস হরতালের ডাক।
পানামা পেপারসে ফাঁস হওয়া নথিতে এবার মিলল কর ফাঁকি দেয়া আরও 9 বাংলাদেশির নাম। যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, অভিযুক্তদের তলব করবে দুদক। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সার্ক ফুড ব্যাংক বাস্তবায়নের আহ্বান। এবং দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে অনেকেই এখন বিদেশমুখী। বিপুল অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে। স্বাস্থ্যসেবায় তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল বাংলা সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।